নমস্কার। স্বপ্নপূরণ ওয়ে টু সাকসেস সকলকে স্বাগত। আজকের প্রস্তুতির বিষয় হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের গুরুত্বপূর্ণ বেশ কিছু কোশ্চেন আজকের এই ভিডিওতে আমরা প্রেজেন্ট করছি। এই কোশ্চেনগুলো ডব্লিউবিসিএস বা ইউপিএসসি, এসএসসি, ব্যাংক, রেল যেকোনো পরীক্ষাতে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট। সেই সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নেওয়া হয়েছে যেগুলো যেকোনো পরীক্ষায় বা ইন্টারভিউয়ে ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে ২০২৫ সালে সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? নতুন দায়িত্ব নিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। সেটা হচ্ছে বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গাভাই। নামটা খুব ইম্পর্টেন্ট, সামনে যে কোনো পরীক্ষাতে এটা আসতে পারে। ভূষণ রামকৃষ্ণ গাভাই তিনি হচ্ছেন ৫২তম বিচারপতি। সুপ্রিম কোর্টের ৫২তম বিচারপতি হলেন ভূষণ রামকৃষ্ণ গাভাই। মানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে ৫২তম বিচারপতি স্বাধীনতার পরে। আর এই প্রধান বিচারপতি কে শপথ বাক্য পাঠ করেন? রাষ্ট্রপতি। তাই প্রধান বিচারপতি তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছেই জমা দেন। সংবিধানের ১২৫ অনুচ্ছেদ অনুসারে প্রধান বিচারপতির মাসিক বেতন ২,৮০,০০০ টাকা। এই যে মাসিক বেতন বলা আছে এটা কিন্তু ভারতের কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া যেটা তার কিন্তু চার্জ এক্সপেন্ডিচার। এই এক্সপেন্ডিচারটা কিন্তু কখনো ভোটিং হয় না। ঠিক আছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ চার্জ এক্সপেন্ডিচার। ১২৫ নম্বর অনুচ্ছেদ বা আর্টিকেল 125 অনুযায়ী আমাদের প্রধান বিচারপতির মাইনে। এরপরে যেটা হচ্ছে প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? এইচ জে কানাইয়া। খুব ইম্পর্টেন্ট, এইচ জে কানাইয়া হচ্ছে প্রথম প্রধান বিচারপতি। আর প্রথম মহিলা বিচারপতি ছিলেন প্রতিমা বিবি। বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা হচ্ছে 26, অর্থাৎ এবং এখানে মানে 27 জন বিচারপতি রয়েছে বর্তমানে। প্রধান বিচারপতি বা অন্যান্য বিচারপতিদের নিয়ে বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা হচ্ছে ২৭ বা 27, কিন্তু অনুমোদিত সংখ্যা হচ্ছে ৩৪ বা 34। আচ্ছা, একটা কথা দেখেন, এখানে ৬৫ বছর বয়স পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন, অর্থাৎ প্রধান বিচারপতি বা অন্যান্য বিচারপতিরা সবাই ৬৫ বছর বয়স পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন। এবং এই প্রধান বিচারপতিকে কেবল পার্লামেন্টারি ইমপিচমেন্টের মাধ্যমে অপসারণ করা যেতে পারে। তিনি যে কোনো সময় পদত্যাগ করতে পারে, কিন্তু তাকে যদি তার পদ থেকে সরাতে হয় তাহলে সেটা পার্লামেন্টারি ইমপিচমেন্ট, অর্থাৎ সংসদের প্রধান বিচারপতির বিরুদ্ধে ইমপিচমেন্ট এনে সেটা উভয় কক্ষে সেটাকে পাস করালে স্পেশাল মেজরিটিতে, তখন সেই বিচারপতিকে রাষ্ট্রপতি সই হওয়ার পরে তাকে তার পদ থেকে সরানো যেতে পারে। এটা হচ্ছে পার্লামেন্টারি ইমপিচমেন্ট বলা হয়। পরের কোশ্চেন আসছে যে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদীর জলবন্টন চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল, যেটা নিয়ে এখন সংবাদ শিরোনামে উঠে এসছে। সিন্ধু জলবন্টন চুক্তি ভারত বাতিল করেছে। এই যেহেতু বাতিল করেছে তাই জন্য এই চুক্তিটা কবে হয়েছিল? চুক্তিটা হয়েছিল ১৯৬০ সালের ১৯শে সেপ্টেম্বর। এই চুক্তিটি বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় সম্পন্ন হয়েছিল। এই চুক্তি অনুসারে পশ্চিমী যে নদীগুলো আসছে, পশ্চিমাঞ্চলীয় যে নদী সিন্ধু, ঝিলাম, চেনাব, সেগুলো পাকিস্তান সেই নদীর জল পাবে। আর পূর্বের দিকে যে নদী আছে রাভি, বিয়াস, শতদ্র, সেই নদীগুলো ভারত জল পাবে। দেখে ছবিতে যেটা দেখা যাচ্ছে, এই যে সিন্ধু, তারপরে বিতস্তার আরেক নাম হচ্ছে ঝিলাম, চন্দ্রভাগা তার আরেক নাম হচ্ছে চেনাব। এটাও খুব গুরুত্বপূর্ণ, চন্দ্রভাগা বা চেনাব, চন্দ্রভাগা, ঝিলাম, বিতস্তা, এই নদীগুলো যাচ্ছে পাকিস্তানে। এর 80% জল পাকিস্তান পাচ্ছে। আর এদিকে ইরাবতীর আরেক নাম হচ্ছে রাভি, বিপাশা হচ্ছে বিয়াস, আর শতদ্র বা সুতলেজ বলা হয় শতদ্র, এই নদীগুলো পাচ্ছে ভারত। অর্থাৎ সিন্ধু জলবন্টন চুক্তিতে যে ঘটনা মানে যে
চুক্তি হয়েছিল, সেখানে 80% জল ব্যবহার করবে পাকিস্তান আর 20% জল ব্যবহার করবে ভারত। করাচিতে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান এটি স্বাক্ষর করেন। অর্থাৎ সিন্ধু জলবন্টন চুক্তি 1960 সালে যেটা হয়েছিল সেটাতে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, আর পাকিস্তানের পক্ষে ছিলেন রাষ্ট্রপতি আইয়ুব খান। এটা 1960 সালের 19 সেপ্টেম্বর, খুব গুরুত্বপূর্ণ। কোথায় হয়েছিল চুক্তিটা? করাচিতে হয়েছিল। পাহেলগাঁও কাণ্ডের পর সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এই সিন্ধু জলবন্টন চুক্তি, যেটা JWT IWT ইন্দাস ওয়াটার ট্রিটি বলা হয়। অনেক সময় এই শর্ট ফর্ম ফুল ফর্ম করতে পারে, সেই জন্য এটা বলা আছে। বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিকে, এটা হচ্ছে ইলন মাস্ক, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। আমেরিকার বাসিন্দা ইলন মাস্ক পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি। তার সম্পদের পরিমাণ যদি আমেরিকান ডলারে বলা হয় সেটা হচ্ছে 386.5 বিলিয়ন ডলার। একবার হিসেবটা দেখে নাও যে 1 বিলিয়ন সমান কিন্তু 100 কোটি, মানে 100 কোটি। তাহলে 100 কোটিকে গুণ করলে যেটা হবে সেইটা হচ্ছে অত ডলার। 8386.5 ইন্টু 100 গুণ করলে যেটা হবে অত ডলার হচ্ছে, অত কোটি ডলার হচ্ছে ইলন মাস্কের সম্পত্তি। এবং $1 যদি ইন্ডিয়ান রুপিতে নিয়ে যায় সেটা কিন্তু 85.60। তাহলে আমরা এইখানে যদি বলতে পারি ভারতীয় রুপিতে ইলন মাস্কের বর্তমান সম্পদের পরিমাণ কত, সেটা হচ্ছে 386.5 ইন্টু 100 কোর্স ইন্টু 85.60, যেটা দাঁড়াবে অত কোটি টাকা। ঠিক আছে? তার আয় কোথা থেকে আসে, মানে কোন কোন জায়গায় তার কোন কোন কোম্পানি ইলন মাস্কের রয়েছে? টেসলা রয়েছে, স্পেস এক্স রয়েছে, এক্স এআই রয়েছে, এবং এক্স যেটা পূর্বে টুইটার ছিল, টুইটারকে এখন এক্স হ্যান্ডেল বলা হয়। এক্স যে কোম্পানি সেটা হচ্ছে এই ইলন মাস্কের কোম্পানি। ইলন মাস্ক 1971 সালে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্মগ্রহণ করেন। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া বিখ্যাত জায়গা, সেখানে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মসূত্রে তিনি কিন্তু দক্ষিণ আফ্রিকান। পরে তিনি কানাডার নাগরিক হন, কারণ তার মা ছিল কানাডায়, এবং 2002 সালে তিনি মার্কিন নাগরিক হন এবং এখন মার্কিন যুক্তরাষ্ট্রে থাকেন এবং কাজ করেন। পরের কোশ্চেন, আন্তর্জাতিক আলো দিবস বা ইন্টারন্যাশনাল ডে অফ লাইট কোন দিন পালিত হয়? ইন্টারন্যাশনাল ডে অফ লাইট এটা 2025 সালে 16 মে জাতিসংঘের ইউনেস্কো আন্তর্জাতিক আলোক দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে। থিওডর মাইম্যান 1960 সালে প্রথম সফল লেজার অপারেশন, তার যে বার্ষিকী উপলক্ষে এটিকে স্মরণ করে রাখার জন্য বিজ্ঞান, সংস্কৃতি, শিক্ষা এবং দীর্ঘস্থায়ী উন্নয়নকে বজায় রাখার লক্ষ্যে এই আন্তর্জাতিক আলোক দিবস এটি ইউনেস্কো পালন করছে। তাহলে এখানে কোশ্চেন হচ্ছে 16ই মে আন্তর্জাতিক আলোক দিবস, 1 নম্বর কোশ্চেন। 1 নম্বর যেটা হচ্ছে 16ই মে আন্তর্জাতিক, এই কোশ্চেনটা আসতে পারে। কোশ্চেনটা ইন্টারন্যাশনাল ডে অফ লাইট বা আন্তর্জাতিক আলোক দিবস কবে পালিত হয়, সেটা হচ্ছে 16ই মে। আচ্ছা, 16ই মে এই দিনটি কেন ঠিক করা হলো? এটা হচ্ছে 1960 সালে 16ই মে থিওডর মাইম্যান তিনি লেজার উৎক্ষেপণ লেজার অপারেশন প্রথম করেছিলেন। সেই জিনিসটাকে মনে রাখার জন্যই এই 16ই মেটাকে চালু করেছে। আচ্ছা, ঘানা, মেক্সিকো, নিউজিল্যান্ড, রাশিয়ান ফেডারেশন দ্বারা প্রস্তাবিত নভেম্বর 1917 সালে ইউনেস্কো সাধারণ সম্মেলন দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক আলোক দিবসের প্রথম উদযাপন অনুষ্ঠিত হয়েছিল 2018 মে। তাহলে 16ই মে 2018 থেকে এই আন্তর্জাতিক আলোক দিবস এটা চলে আসছে। এটা 2017 সালে ইউনেস্কোর কাছে এই প্রস্তাব দিয়েছিল ঘানা, মেক্সিকো, নিউজিল্যান্ড এবং রাশিয়া। তুরস্কের বর্তমান রাষ্ট্রপতির নাম কি আর তুরস্কের রাজধানী কোথায়?
তুরস্ক নিয়ে এই এই মুহূর্তে ভারতবর্ষে একটা আলোচনা সমালোচনা যাই বলি না কেন একটা চলছে, ছবিটা দেখেই বোঝা যাচ্ছে যে কেন চলছে। তো তুরস্কের বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে রিসেপ তাইয়েফ এরদোগান। রিসেপ তাইয়েফ এরদোগান ইনি হচ্ছে তুরস্কের বর্তমান রাষ্ট্রপতি। ইনি তুরস্কের 12তম রাষ্ট্রপতি, যিনি 2014 সাল থেকে এই রাষ্ট্রপতি পদে আছেন। তুরস্কের রাজধানী কোথায়, পরে কোশ্চেনটা ছিল, যেহেতু তুরস্ক নিয়ে আলোচনা চাইছে হচ্ছে, তাই তুরস্কের রাজধানীটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তুরস্কের রাজধানী হচ্ছে আঙ্কারা। এই আঙ্কারা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যেটা তুরস্কের রাজধানী। আর তুরস্কের বৃহত্তম শহর, যেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে ইস্তাম্বুল। ইস্তাম্বুল তুরস্কের একটি বৃহত্তম শহর। গোটা মানব সভ্যতার ইতিহাস জুড়ে তুরস্ক এশিয়া এবং ইউরোপে চলাচলের সেতু হিসেবে কাজ করে এসেছে। তুরস্ক একটা ভাইটাল জায়গায় আছে, একদিকে ইউরোপ একদিকে এশিয়া, তার ব্রিজ হিসেবে এই তুরস্ক কাজ করেছে। তুরস্ক নিয়ে আরো কি তথ্য দেওয়া যাচ্ছে, 1914 সালে উসমানীয় তুর্কি রাষ্ট্র ট্রিপল অ্যালায়েন্স, যে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, সেখানে দুদিকে দুটো পক্ষ ছিল, একদিকে ট্রিপল পক্ষ, যেটাকে মিত্রপক্ষ অনেক সময় বলা হচ্ছে। তো প্রথম বিশ্বযুদ্ধে অংশ নেয়। প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর অটোমান সাম্রাজ্যের পতন ঘটে। এই যে তুরস্কের যে সাম্রাজ্য ছিল, সেটা হচ্ছে অটোমান সাম্রাজ্য। সেই অটোমান সাম্রাজ্য পতন ঘটেছিল প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পরেই। গড়ে ওঠে আধুনিক তুরস্ক বা তুর্কি। এর পতন করেন মোস্তাফা কামাল আতাতুর্ক। মোস্তাফা কামাল আতাতুর্ক মানে বর্তমান তুরস্কের জনককে যেটা বলা হয়, বা আধুনিক তুরস্কের জনক কাকে বলা হয়, মোস্তাফা কামাল আতাতুর্ক। প্রথম বিশ্বযুদ্ধে যে দুটো বাহিনী, যেটা দুটো অ্যালায়েন্স ছিল, একটা ছিল কেন্দ্রীয় অ্যালায়েন্স আর একটা ছিল মিত্র শক্তি। এই কেন্দ্রীয় অ্যালায়েন্সে যেখানে অটোমান তুর্কি বা তুরস্ক ছিল, সেখানে ছিল জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, অটোমান সাম্রাজ্য, বুলগেরিয়া। এদের পতন ঘটেছিল প্রথম বিশ্বযুদ্ধে। এখানে জার্মানির যে প্রধান বিষয় ছিল জার্মানির ঔদ্ধত্যবাদ, সাম্রাজ্যবাদ নীতি। এখানে প্রথম বিশ্বযুদ্ধকে একটা বিশ্বযুদ্ধে পরিণত করেছিল, জার্মানির জন্য অনেকটা দায়ী। প্রথম বিশ্বযুদ্ধের অপরদিকে মিত্র শক্তিতে ছিল ফ্রান্স, যুক্তরাজ্য, রাশিয়া, ইতালি, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র। মানে পৃথিবীর বর্তমানে যারা শক্তিশালী দেশ, একদিকে আমেরিকা, একদিকে রাশিয়া, একদিকে যুক্তরাষ্ট্র মানে ইউকে, তারপরে ফ্রান্স, সব এরা একটা দিকে। তাহলে এরা অবশ্যই জিতবে, এটা ভেবেই নেওয়া যায়। পরে কোশ্চেন, ভারতের কোন রাজ্যে প্রথম জাতিগত আদমশুমারি অনুষ্ঠিত হয়েছিল এবং কত সালে? বর্তমানে এই জাতিগত আদমশুমারির কথা পার্লামেন্টে পাস হয়েছে, তাই জন্য এই বিষয়টা এসেছে। 2023 সালে বিহারে প্রথম জাতিগত জনগণনা হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটি জাতীয় জনসংখ্যা আসন্ন আদমশুমারিতে যে যে ন্যাশনাল সেন্সাস হবে, সেখানে সামনের দিনে যেটা হবে, সেখানে বর্ণ গণনা বা জাতি গণনা অন্তর্ভুক্ত করেছে। স্বাধীন ভারতে এটি প্রথমবারের মতো ঘটবে। এটা স্বাধীনতার আগে ঘটেছে, স্বাধীনতার পরে এই জাতি গণনা এটা কিন্তু প্রথম ঘটবে। ভারতের সর্বশেষ পূর্ণাঙ্গ জাতীয় যে আদমশুমারি বা সেন্সাস, সেটা 2011 সালে হয়েছিল। এর আগের সেন্সাস হচ্ছে 2011 সালে, এবং তারপরে 2019 সালে যে সেন্সাস, 2021 সালে যে সেন্সাসটা ছিল, সেটা 2019-এর কোভিডের কারণে সেটা স্থগিত ছিল। 1871 সালে ভারতে প্রতি 10 বছর অন্তর এই জনগণনা বা আদমশুমারির এটা প্রথম করা হয়েছিল 1871 সালে। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যে প্রথম জনগণনা হয়েছিল 1871 সালে, তারপরে প্রতি 10 বছর অন্তর এই জনগণনা হচ্ছে। 2011 সালে ভারতে এসিসিসি বা আর্থসামাজিক ও জাতিগত জনগণনা হয়েছিল, সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস, কিন্তু যে তথ্য সঠিক ছিল না বলে সেটিকে কিন্তু প্রকাশ করা হয়নি। তথ্যের অনেক অসঙ্গতি ছিল। 1871-72 সালে ব্রিটিশরা জনসংখ্যা জরিপের সময় বর্ণ গণনা করেছিল, মানে 1871 প্রথম জনগণনা, তখন কিন্তু জাতি গণনাও হয়েছিল। সর্বশেষ প্রকাশিত বর্ণের তথ্য 1931 সালে যে
জনগণনা হয়েছিল, সেখানে জাতি গণনা হয়েছিল, সেখানে ভারতবর্ষে 4147টা জাতি বা বর্ণ রেকর্ড করা হয়েছে। বিরাট, মানে ভারতবর্ষ মানে এত বর্ণের দেশ বোঝা যাচ্ছে, 4147 জাতি। সুপ্রিম কোর্ট কোন ক্ষেত্রে জয়ের জন্য প্রয়োজনীয় ন্যূনতম ভোটের সুপারিশ করেছে? এটা ইলেকশনের ক্ষেত্রে কখন এই ন্যূনতম ভোটের কথা সুপ্রিম কোর্ট বলেছে? যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের জন্য ন্যূনতম ভোটের প্রয়োজনীয়তা সুপারিশ করেছে সুপ্রিম কোর্ট। যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় যারা জয়ী হচ্ছে বলছে, সেক্ষেত্রে তাদের জন্য একটা মিনিমাম মানুষের সমর্থনের প্রয়োজন আছে, সেটা দেখাতে হবে যে এতগুলো মানুষ আমাকে সমর্থন করছে। আবেদনটা হয়েছিল 2024 সালের আগস্টে। বিধি সেন্টার ফর লিগাল পলিসি কর্তৃক এই আবেদন করেছিল। ঠিক আছে, এটা চ্যালেঞ্জ 1951 সালের যে জনপ্রতিনিধিত্ব আইনের 53(2) ধারা। এই কোশ্চেনটা আসতে পারে যে সুপ্রিম কোর্ট এই অর্ডারটা দিয়েছিল সেটা কোন আইনের ইয়ে করে বিশ্লেষণ করে। সেটা হচ্ছে 1951 সালের যে জনপ্রতিনিধিত্ব আইন আছে তার 53(2) ধারাকে চ্যালেঞ্জ করে এই আইনটা অর্ডারটা দেওয়া হয়েছে। এটি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন কখন বলা হচ্ছে? যখন কোনো প্রার্থীকে একটিও ভোট না দিয়ে বিজয়ী ঘোষণা করা হয়, তাতে বিনা প্রতিদ্বন্দ্বিতা, কোনো ভোট হচ্ছে না, সেই জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতা বলা হচ্ছে। অর্থাৎ তার বিরুদ্ধে কোনো অপোজিশন কেউ যদি নমিনেশন ফাইল না করে তখনই সেটা বিনা প্রতিদ্বন্দ্বিতা ভোট হয়, সেখানে কোনো ভোটই হয় না। অপারেশন ব্লু স্টার এর উদ্দেশ্য কি ছিল? যা সম্প্রতি 40তম বার্ষিকী কারণে খবরে প্রকাশিত হয়েছে। অপারেশন ব্লু স্টার 1984 সালে ঘটেছিল। এর উদ্দেশ্য কি ছিল? অপারেশন ব্লু স্টার এর উদ্দেশ্য, যারা এখন নতুন তারা অনেকেই জানে না, যে অমৃতসরে যে স্বর্ণ মন্দির আছে সেখানে শিখ নেতা জার্নাইল সিং ভিন্দরওয়ালে এবং তার অনুগামীরা সেখানে আশ্রয় নিয়েছিল। তাদেরকে ওখান থেকে বার করার জন্য যে অপারেশনটা করেছিল তার নাম ছিল ব্লু স্টার। এটা 1984 সালের 1 জুন থেকে 10 জুন পর্যন্ত এই অভিযান চলেছিল। অপারেশন ব্লু স্টারের নির্দেশ দিয়েছিলেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী। এটা খুব ইম্পর্টেন্ট যে অপারেশন ব্লু স্টার কোন সময় হয়েছিল, সেই সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিল। পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত স্বর্ণ মন্দিরকে শিখ ধর্মের সবচেয়ে পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয়। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যিনি অপারেশন ব্লু স্টার অনুমোদন ছিলেন, বছরের শেষের দিকে তাকে শিখ দেহরক্ষীদের হাতে নিহত হতে হয়। অপারেশন ব্লু স্টারের অপর বেশ কয়েকটি তদন্ত ওপর যে কমিশন গঠন করা হয়েছিল সেটা হচ্ছে নানাবতী কমিশন। 1984 সালে মিশ্র কমিশন আর 2005 সালে নানাবতী কমিশন। খুব ইম্পর্টেন্ট কথা, নানাবতী কমিশন কেন গঠন করা হয়েছিল সেটা হচ্ছে এই অপারেশন ব্লু স্টার বা শিখ দাঙ্গা রিপোর্ট সংগ্রহের জন্য। 2025 সালে অনাবারি অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোস পুরস্কার কে পায়? এটা অনাবারি অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোস, এই পুরস্কারটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেয়া হয়েছে। এটা এই পুরস্কারটা দেয়া হয়েছে, দিয়েছেন বার্বাডোসের রাষ্ট্রপতি। বার্বাডোসের রাষ্ট্রপতি কে? সেটা হচ্ছে ডেম সান্টা ম্যাসন। কোভিড-19 মহামারী চলাকালীন কৌশলগত নেতৃত্ব এবং উল্লেখযোগ্য সহযোগিতার স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী মোদীকে এই পুরস্কার দেওয়া হয়। বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমর মোটলি 20 সেপ্টেম্বর গায়ানায় প্রধানমন্ত্রী মোদীর সাথে এক বৈঠকে এই ঘোষণা করেছিলেন। তাহলে বার্বাডোসের রাষ্ট্রপতির নাম হচ্ছে ডেম সান্টা ম্যাসন আর প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মিয়া আমর মোটলি। বার্বাডোসের রাজধানী এবং বৃহত্তম নগর হচ্ছে ব্রিজটাউন। সংসদের নিম্ন কক্ষকে বলা হয় হাউস অফ অ্যাসেম্বলি, যার সদস্য 30 জন, আর উচ্চ কক্ষ হচ্ছে সেনেট, যার সদস্য হচ্ছে 21 জন। এই কোশ্চেনটা আসতে পারে, আমি এর আগের বহু পরীক্ষায় দেখা হয়েছে, যে দেশে যখন রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যায় সেই দেশ সম্পর্কে কিছু কোশ্চেন এসে যায়।
তোমাদের সামনের পরীক্ষায় যদি বার্বাডোসের রাজধানী আসে, অবাক হওয়ার কিছু নেই, কারণ সেখানে এই বার্বাডোস প্রধানমন্ত্রী মোদীকে একটি বিশেষ পুরস্কার দিয়েছে, যেটা হচ্ছে বার্বাডোসের শ্রেষ্ঠ পুরস্কার, অর্ডার অফ ফ্রিডম অফ বার্বাডোস। এই পুরস্কার দিয়েছে, তাই বার্বাডোস অবশ্যই এখন শিরোনামে এসছে। তাই বার্বাডোসের মুদ্রা, বার্বাডোসের রাজধানী, বার্বাডোস সম্পর্কে অবশ্যই সামনে পরীক্ষায় দেখে যেতে হবে। বার্বাডোস একটি দ্বীপ যা ক্যারিবিয়ান অঞ্চলে অবস্থিত। যে ক্যারিবিয়ান দ্বীপ, তার মধ্যে বার্বাডোস একটি। ক্যারিবিয়ান সাগরের পূর্ব দিকে অনেকটা পূর্বে আটলান্টিক সাগরের মধ্যে অবস্থিত। এটা কিন্তু ক্যারিবিয়ান সাগরে নেই, এটা এটা হচ্ছে আটলান্টিক সাগরে অবস্থিত বার্বাডোস একটি দ্বীপ। পরে কোশ্চেনে আসছি, 2025 সালে কে নোবেল পুরস্কার পান, আর কি পাবেন মানে পেয়ে গেছেন, সেটা হচ্ছে 2025 সালে নোবেল পুরস্কার জাপানি গণিতবিদ মাসাকি ক্যাসিহারা মাসাকি ক্যাসিহারাকে এই নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এটি নরওয়েজিয়ান গণিতবিদ নিলস হেনরিক অ্যাবেলের নামে এই পুরস্কারটা দেওয়া হয়। এটি নোবেল পুরস্কারের আদলে তৈরি করা হয়েছে। এসআর শ্রীনিবাসন ভারদান নরওয়েজিয়ান একাডেমি অফ সায়েন্স অ্যান্ড লেটার্স কর্তৃক 2007 সালে নোবেল পুরস্কার পান। মানে ভারতীয় গণিতবিদ এসআর শ্রীনিবাসন এই পুরস্কারটা পেয়েছিলেন। নরওয়ের রাজা প্রতি বছর এক বা একাধিক বিশিষ্ট গণিতবিদকে এই নোবেল পুরস্কার প্রদান করেন। এটি নরওয়েজিয়ান গণিতবিদ নিলস হেনরিক অ্যাবেলের নামে নামাঙ্কিত। আচ্ছা, 2002 সাল থেকে, এই একটা জিনিস মনে রাখার বিষয়, 2002 সাল থেকে অ্যাবেলের জন্মে দ্বিশতবার্ষিকীতে এই পুরস্কারটা দেওয়া হয়েছিল। মানে 1802-এ এই নিলস হেনরিক অ্যাবেল জন্মগ্রহণ করেছিলেন, তার 200 বছর হচ্ছে 2002-এ। সেই বছর থেকে এই অ্যাবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। অ্যাটলিটো সেনবার্গ 2002 সালে সম্মানসূচক নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেটা সম্মানসূচক তাকে দিয়েছিল, কিন্তু এইভাবে সিলেকশন করে প্রতি বছর দেয়া হচ্ছে, সেটা 2003 সাল থেকে। মার্ক কার্নি কে? মার্ক কার্নি রিসেন্টলি এই নামটা উঠে এসেছে। মার্ক কার্নি তিনি কে, কেন নামটা উঠে এসেছে? দেখো, তিনি হচ্ছে কানাডার নতুন প্রধানমন্ত্রী হয়েছে 2025 সালে বিপুল ভোটে জয়লাভ করে কানাডার নতুন প্রধানমন্ত্রী হয়েছেন মিস্টার কার্নি। 2008 থেকে 2013 সাল পর্যন্ত তিনি ব্যাংক অফ কানাডা, মানে একজন বিখ্যাত অর্থনীতিবিদ হচ্ছে মার্ক কার্নি। 2013 থেকে 2020 সাল পর্যন্ত তিনি ব্যাংক অফ ইংল্যান্ড পরিচালনা করেছিলেন। একটু তাড়াতাড়ি বলছি, একটা বড় হচ্ছে ভিডিওটা। যে 14 মার্চ 2025 সাল থেকে কানাডার 24তম রাষ্ট্রপতি দায়িত্ব পালন করছেন। বিদায়ী রাষ্ট্রপতির নাম কি, যাকে নিয়ে কিছুদিন আগে ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে একটা টানাপোড়েন চলছিল? জাস্টিন ট্রুডো ছিল বিদায়ী প্রধানমন্ত্রী। বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মার্ক কার্নি। কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ, যা উত্তর আমেরিকার উত্তর অংশে অবস্থিত। এর রাজধানী হচ্ছে অটোয়া। এই কোশ্চেনগুলো আসতেই পারে। মুদ্রা হচ্ছে কানাডিয়ান ডলার। কানাডা বিশ্বের অন্যতম একটি ধনী দেশ। দেশটি অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা ওপেকের এবং G8 এর সদস্যভুক্ত দেশ। 2025 সালে ভারতের কোন রাজ্যে মহিলা কবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে? মহিলা কবাডি বিশ্বকাপ ভারতের কোথায় হবে? সেটা হচ্ছে ভারতের কোন রাজ্যে হবে 2025 সালে? ভারতের বিহারে অনুষ্ঠিত হবে এই মহিলা কবাডি। এই টুর্নামেন্টটি রাজগীর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে, মানে বিহারের রাজগীর স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। ভারত, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, নেপাল, পাকিস্তান, ইরান, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, পোল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সহ মোট 14টা দেশ এখানে অংশগ্রহণ করার কথা আছে। বিহারে এটা দ্বিতীয়বারের জন্য এই মহিলা কবাডি বিশ্বকাপ আয়োজন হতে চলেছে। এর আগে 2012 সালে পাটনার পাটালিপুত্র স্পোর্টস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছিল। কবাডি খেলার জনক হচ্ছে হরজিত বাজাখানা। কবাডি খেলাটি বাংলাদেশের নাম হচ্ছে হাডুডুডু, বা আমাদের বাংলায় নাম হচ্ছে হাডুডুডু। হাডুডু হচ্ছে কবাডি। এখানে মাঠের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 12.5 মিটার, প্রস্থটা হচ্ছে 10 মিটার। এইসব কোশ্চেনগুলো পরীক্ষায় অনেক সময় আসে। যেহেতু ভারতবর্ষে বিশ্বকাপ হচ্ছে মহিলাদের, তাই জন্য এই কবাডি নিয়ে কিন্তু কোশ্চেন আসতে পারে। প্রতিটি দলে 12 জন করে খেলোয়াড় থাকে। খেলাটা পুরুষদের জন্য 25 মিনিট আর মহিলাদের জন্য 20 মিনিটের দুটো অংশে ভাগ করা থাকে।
2025 সালে ভারতের কোন রাজ্যে 38তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল? এই বছরই হয়েছে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা কোন রাজ্যে? উত্তরাখণ্ডের দেরাদুনে মহারানা প্রতাপ স্পোর্টস কমপ্লেক্সে এটা অনুষ্ঠিত হয়েছে, মানে উদ্বোধনটা হয়েছে উত্তরাখণ্ডের দেরাদুনে মহারানা প্রতাপ স্পোর্টস কমপ্লেক্স। রাজ্য গঠনের এটা 25তম বার্ষিকী, সেইটাকে উপলক্ষে উত্তরাখণ্ডে ন্যাশনাল গেমসের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় প্রত্যেক পদক বিজয়ীকে এবার একটা নতুন ধরনের একটা কনসেপ্ট নেওয়া হয়েছে, যে সেখানে প্রত্যেকটা বিজয়ীকে একটি করে গাছ দেওয়া হয়েছে, পদক দেওয়া হয়েছে, তার সঙ্গে একটা গাছ দেওয়া হয়েছে। আর এই ন্যাশনাল গেমস বা যেটা আমাদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার যে ম্যাসকট, সেটা হচ্ছে মৌলি। একটা হচ্ছে উত্তরাখণ্ডের পাখি, রাষ্ট্রীয় পাখি মোলান, তার থেকে মৌলি নামটা নেওয়া হয়েছে। এখানে গেমসের ট্যাগলাইন যেটা ছিল সংকল্প সে শিখর তক, মানে এই কোশ্চেনগুলো আসতে পারে, বিশেষ করে ফুল সার্ভিসের মতো পরীক্ষায় এই কোশ্চেনগুলো আসে। সংকল্প সে শিখর তক, যার অর্থ হচ্ছে সংকল্প থেকে শিখর পর্যন্ত। এই গেমসটা অনুষ্ঠিত হয়েছিল দেরাদুন, হরিদ্বার, ঋষিকেশ, পিথোরাগড়ের মতো বেশ কয়েকটি স্থানে এই প্রতিযোগিতা হয়েছে। বিভিন্ন রাজ্য কেন্দ্রিত অঞ্চল থেকে মোট 11,354 জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছিল। এই সংখ্যাটা আসে না, তবু বলেছি। তো উত্তরাখণ্ড থেকে সব থেকে বেশি অংশগ্রহণ করা ছিল। এই ইভেন্টে 32টি প্রতিযোগিতা ছিল, এটা খুব ইম্পর্টেন্ট, 32টি ছিল। এর এর মধ্যে যে 4টি প্রদর্শনী ইভেন্ট ছিল, সেটা হচ্ছে মল্লখাম্বা, কালারিপুট্টু, রাফটিং এবং যোগাসন। যোগাসন এবার নতুন অ্যাড হয়েছে। এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 2025 সালে ফিফা ক্লাব বিশ্বকাপ, মানে বিশ্বকাপ অনেক ধরনের হয়। যে ফুটবলের বিশ্বকাপ, সেটা হচ্ছে এমনি দেশের হয়, এবারটা ক্লাবের বিশ্বকাপ। ফিফা ক্লাব বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে। তো এই টুর্নামেন্টটি 6টি কনফেডারেশনের 32টি আভিজাত দলকে একত্রিত করবে, যা মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে হবে। এটি 6টি মহাদেশীয় চ্যাম্পিয়নশিপ, যেটা 6টা যে বিভিন্ন মহাদেশে যে ক্লাব স্তরে যে সমস্ত টুর্নামেন্টগুলো হয়, যেমন এএফসি কাপ, সিএএফ কাপ, কনকাকাফ কাপ, কনমেবল, ওএফসি এবং উয়েফা, এই সমস্ত যারা চ্যাম্পিয়ন তাদের মধ্যে এই ক্লাব বিশ্বকাপটা সংগঠিত হবে। একটা জিনিস, এই যে টুর্নামেন্টগুলো বললাম, ফিফার ফুল ফর্ম হচ্ছে ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন। এর সদস্য সংখ্যা হচ্ছে 211টা। 1904 সালে ফিফা গঠিত হয়েছিল। এএফসি, যেটা এশিয়ান ফুটবল ফেডারেশন, এখানে 47টা দেশ আছে। 1954 সালে এটা স্থাপিত হয়েছিল, এশিয়া মহাদেশে এশিয়ান ফুটবল ফেডারেশন। সিএএফটা হচ্ছে আফ্রিকান ফুটবল ফেডারেশন, এখানে 54টা দেশ আছে। 1957 সালে এটা গঠিত হয়েছিল। কনকাকাফ হচ্ছে উত্তর মধ্য আমেরিকা ক্যারিবিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা ফেডারেশনে, এখানে 41টা দেশ আছে। 1961 সালে এটা গঠিত হয়েছে। তারপরে হচ্ছে কনমেবল, এটা হচ্ছে কনফেডারেশন সুদামেরিকা ডি ফুটবল। এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার যে 10টা দেশ আছে তাদেরকে নিয়ে 1916 সালে গঠিত হয়েছিল কনমেবল, দক্ষিণ আমেরিকা। ওএফসি, ওসিয়ানিয়া ফুটবল কনফেডারেশন, এখানে 11টা দেশ আছে, যেটা আমরা ওএফসি দেখছি ম্যাপে, আমরা একটু দেখে নেব। উয়েফা, সেটা হচ্ছে ইউরোপীয় ফুটবল অ্যাসোসিয়েশন, যেখানে 55টা দেশ আছে। 1954 সালে গঠিত হয়েছিল। ম্যাপটা একটু দেখে নিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ভারতের প্রথম পূর্ণ স্বাক্ষর রাজ্য কোনটি? ভারতের প্রথম পূর্ণ স্বাক্ষর রাজ্য ঘোষণা করা হয়েছে কোন রাজ্যকে পূর্ণ স্বাক্ষর? সেটা হচ্ছে মিজোরাম। মিজোরামকে আনুষ্ঠানিকভাবে পূর্ণ রাজ্য স্বীকৃতি দেওয়া হয়েছে। মিজোরামের মুখ্যমন্ত্রীকে লালদুহোমা, আর মিজোরামের রাজধানী হচ্ছে আইজল। 2024 সালে জুন মাসে লাদাখ ভারতের প্রথম প্রশাসনিক ইউনিট হিসেবে পূর্ণ সাক্ষরতা অর্জন করে। লাদাখ যদিও একটা কেন্দ্রশাসিত অঞ্চল, কিন্তু একটা ইউনিট হিসেবে লাদাখকে পূর্ণ স্বাক্ষর ঘোষণা করা হয়েছিল, কিন্তু রাজ্য হিসেবে মিজোরাম। 2023-24